ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ শেষ, ওয়ার্ল্ড কাপে এখন নক আউট পর্ব। ওয়ার্ল্ড কাপে এখন একটা ম্যাচ জিতলে পরের রাউন্ড, আর হেরে গেলে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়। ওয়ার্ল্ড কাপে এবার আরও একটা এক্সট্রা রাউন্ড যোগ হয়েছে, যার নাম রাউন্ড অফ 32। রাউন্ড অফ 32 থেকে যে দলগুলো উঠবে তারা যাবে রাউন্ড অফ 16-এ, এবং এখন আমরা পাচ্ছি মোট মাঠ 16টা বিশ্বকাপের ম্যাচ। এর ভিতরে কিছু কঠিন ম্যাচ পড়েছে, যেমন নেদারল্যান্ডস মরক্কো, আবার কিছু সহজ ম্যাচও পড়েছে, যেখান থেকে ক্রোয়েশিয়ার কথা আপনি বলছেন না? পর্তুগাল ক্রোয়েশিয়া, বেশ কিছু অনুমানের ব্যাপার আছে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড কাপ, আসল ওয়ার্ল্ড কাপ এবার শুরু, যেটা নক আউটের মজা। দেখেন, আমরা হচ্ছে যে ধরেন এবার তো 48 দেশের বিশ্বকাপ ছিল, এর আগের গুলো তো 32 দেশের বিশ্বকাপ, সুতরাং হচ্ছে শুরুটা যেখান থেকে হতো এবার আলটিমেটলি আমরা নক আউট দিয়ে বিশ্বকাপটা শুরু করছি। ইনফ্যাক্ট লো সেলসো তিনি হচ্ছে বলেছিল না যে আসল বিশ্বকাপ আর্জেন্টিনা শুরু হচ্ছে এখন, কারণ এখন এক ম্যাচ হারলেই আপনার বিশ্বকাপ থেকে পুরোপুরি আপনি ছিটকে পড়বেন। ষোলোটা ম্যাচ, 32টা দল, কিছু হয়তো বা ম্যারম্যানে ম্যাচও মনে হতে পারে, তবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্রুপ স্টেজ আমাদের এমন ধরনের রোমাঞ্চ দেখিয়েছে, কোনো ম্যাচকে আপনি এবার আর ফেলনা বলতে পারবেন না। এবং এখান থেকে যে কোনো ম্যাচে নাটক জমে গেলে 90 মিনিটস, এক্সট্রা টাইম, টাই ব্রেকার, সব কিছু প্রস্তুত। এবং এই সব ম্যাচে যা হয়, মানে যে কোনো দল যে কাউকে চমকে দিতে পারে। একটা দিন খারাপ গেলে আপনার বিশ্বকাপের গোটা যাত্রাটাই শেষ। চলুন আমরা শুরু করি একেবারে শুরু থেকেই। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে প্রথম দিন আপনি দেখবেন স্বাগতিক কানাডা ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ, এবং সরাসরি টি স্পোর্টসে প্রথম দিনে ম্যাচ আছে ওই একটাই। এর পরের দিন 3টা ম্যাচ। আমরা যদি শুরু করি, কানাডা প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে উঠেছে বা নক আউট পর্বে উঠেছে, সাউথ আফ্রিকাও তাই। কিন্তু আপনি যে স্বাগতিক বলছিলেন না, দেখেন স্বাগতিকরা এবার খেলবে হচ্ছে পরের দেশে, যে মানে কানাডা যেহেতু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, সুতরাং তাদের খেলতে হবে নিজের দেশের বাইরে, যে সেখানে আসলে তাদের হোম অ্যাডভান্টেজ বলতে আর কোনো কিছু থাকছে না। তবে এই জায়গায় তারা এইটুকু ভেবে কিছুটা স্বস্তি পেতে পারে যে সাউথ আফ্রিকা উঠেছে, নট সাউথ কোরিয়া। কারণ যেখানে ম্যাচ সেখানে সাউথ কোরিয়ার দর্শক বা সাউথ কোরিয়ার মানুষ সবচেয়ে বেশি এই অঞ্চলে। তারা বোধহয় গ্যালারিটা ভরিয়ে ফেলতে পারতেন। খুব স্বাভাবিকভাবেই সাউথ আফ্রিকা উঠায় হয়তো কানাডাই মাঠে বেশি সমর্থন পাবে। সাউথ আফ্রিকার কথা ভাবুন, 2010-এর বিশ্বকাপের স্বাগতিক দেশ, যাদেরকে লোকে বাদ দিয়ে দিয়েছিলেন এবার বিশ্বকাপ থেকে। প্রথম ম্যাচে তারা 2-0 গোলে হারলো, স্বাগতিক মেক্সিকোর চাপটা তারা ধরে রাখতে পারলো না। পরের ম্যাচে চেকিয়ার সঙ্গে তারা দ্রুত বাদ পড়ে, মানে গোল খেয়ে বসলো। তারপর থেকে তাদের ফেরার লড়াই শুরু, 1-1 গোলে ড্র। এরপরে সাউথ কোরিয়াকে চমকে দিয়ে বাফানারা বিশ্বকাপের নক আউট পর্বে এই ম্যাচে তারা যদি কানাডাকে হারিয়ে দিতে পারে, তাহলে তাদের ইতিহাসের সেরা, মানে ফল তো বটেই, সাউথ আফ্রিকার ফুটবল ইতিহাসেরই বড় ধরনের বাক বদল হয়তো এই ম্যাচ থেকে ঘটানো সম্ভব কানাডার হয়ে। এই ম্যাচে আমরা হয়তো আলফোন্সো ডেভিসকে প্রথমবারের মতো দেখতে পাবো। এই গেল প্রথম দিনের ফিরিস্তি, 50-50 একটা ম্যাচ। পরের দিন আপনার জন্য 3টা ম্যাচ অপেক্ষা করছে। প্রথমেই ব্রাজিল ভার্সেস জাপান, জার্মানি ভার্সেস প্যারাগুয়ে, নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো। সবগুলো ম্যাচ আপনি দেখবেন টি স্পোর্টসে। খুব স্বাভাবিকভাবে ওই দিন হচ্ছে বোধহয় আসল রাউন্ড অফ 32, মানে প্রথমে ব্রাজিল আর জাপান, এরপরে নেদারল্যান্ডস মরক্কো, যে কোনো একটাকে আপনার বিদায় দিতে হবে। ব্রাজিল জাপান দিয়ে শুরু করি। ডেফিনেটলি, এবং মাঝখানে জার্মানি প্যারাগুয়ের ম্যাচও আসলে রয়েছে। তবে ব্রাজিলের জন্য জাপান আসলে কেমন কি পরীক্ষা অপেক্ষায় ব্রাজিলকে রাখতে পারবে, সেটা হয়তো বা সময়ে সময়ে আমরা জানাতেও পারবো আপনাদেরকে। তো ব্রাজিলের জন্য মানে খুব একটা মন্দ প্রতিপক্ষও না, কারণ একটা সময় তো আপনার এমন ইকুয়েশন ছিল নেদারল্যান্ডসও ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে যেতে পারে। অবশ্য জাপানকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই, যদিও সুইডেনের সাথে লাস্ট রাউন্ডের ম্যাচটা তারা ড্র করেছিল, তারপরও এশিয়ার পরাশক্তি, লেটস সি। জাপান বিশ্বাস করে ব্রাজিলকে তাদের হারিয়ে দেওয়া সম্ভব, আর ব্রাজিল ভাবে জাপানই তো তাদেরকে টপকে যাওয়া ভিনিসিয়াস নেইমারদের পক্ষে অসম্ভব কেন হবে, খুবই সম্ভব। বরং এই ম্যাচে ব্রাজিলই ফেভারিট, জাপান আন্ডারডগ। কিন্তু বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। জাপান ইতিহাস গড়তে পারে কিনা, ব্রাজিলকে তারা একবারই হারিয়েছে এখনো পর্যন্ত, ব্রাজিলকে তারা সবশেষ ম্যাচেই হারিয়েছে। তাই এই ম্যাচে এখনো ব্রাজিল পরিষ্কার ফেভারিট হওয়ার পরেও এই ম্যাচে নাটক যে জমবে এটা মোটামুটি নিশ্চিত। স্পেশালি জাপানের যে রিসেন্ট ফর্ম, তাতে তারা ইংল্যান্ড বা তারা ব্রাজিলের মতো দলকে হারানোর পরে এই ম্যাচে যে কোনো কিছু তারা করতে চাইবে। এরপরে জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। জার্মানি শেষ ম্যাচটা ইকুয়েডরের কাছে হারলো, এবং জার্মানি এই ম্যাচটা খেলার আগে সময় পাচ্ছে 48 ঘন্টারও কম সময়, কারণ তারা শনিবারে শেষ রাতে এসে জেনেছে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
এটা নিয়ে নাগেলসম্যান অনেক কথা বলেছিলেন যে যেহেতু আপনি আগে থেকে জানতে পারছেন না, সুতরাং আপনি কি 2 দিন আগে থেকে ওই দলের ভিডিও অ্যানালাইসিস করবেন? সো সেটা করে আপনি কয়দিনেই বা প্র্যাকটিস করাতে পারবেন? সে কারণে নাগেলসম্যান আবার সম্ভাব্য 3-4টা দল ধরে সেভাবে তিনি আসলে এগোচ্ছিলেন তাদের সামনে কে পড়ে। শেষ পর্যন্ত পারাগুয়ে পড়েছে। পারাগুয়েরও আসলে গ্রুপ স্টেজে যাত্রাতে এত সহজ ছিল না। আবার আপনি জার্মানির দিকে যদি ভাবেন, জার্মানির তো ওই বিগ মার্জিনে জয়ের পর বাকি ম্যাচগুলো তো জার্মানি আসলে আলটিমেটলি গোলের দিক থেকে সাফার করেছে। কিন্তু জার্মানির এই ম্যাচে জেতার কথা। জার্মানি হয়তো এখান থেকে রাউন্ড অফ 16-এ উঠে যেতে পারবে। তার ব্যতিক্রম কিছু ঘটলে আপনি জানেন সেটা মহা নাটকের জন্ম দেবে। এই গেল দ্বিতীয় দিন, এবার চলুন আমরা তৃতীয় দিনের ফিরিস্তিতে যাই। নেদারল্যান্ডস মরক্কো, নেদারল্যান্ডস মরক্কো তো বাদ গেছে। না, বাদ আছে। সেটা হবে আবার ভোরবেলা। তো ওই হিসাব করে যদি আমরা মানে বিশ্বকাপের হিসাব করি, সেই দিন অনুযায়ী আমরা করছি, মানে ওইটাকেও আমরা একদিনের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। ম্যাচ ডে 2, হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেই হিসাবে নেদারল্যান্ডস আর মরক্কো এই দুই দলের ম্যাচ সম্ভবত আমরা এত দ্রুত দেখতে চাইনি। এই ম্যাচটা আমরা একটু পরেই দেখতে চেয়েছিলাম হয়তো। আমি একটু ওয়েস্ট সাইডারের কথাটা বলে নিই। কিছুদিন আগে তিনি বলেছিলেন মরক্কোর ফুটবলাররা, মানে যারা এখন মরক্কোতে খেলেন, তারা নেদারল্যান্ডস টিমে খেলার যোগ্য ছিলেন না বলে তারা মরক্কোকে বেছে নিয়েছেন। একজনের কথা অবশ্য আলাদা করে বলছেন, হাকিম জিয়াস, তিনি থাকলে হয়তো ভালো হতো, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। এই ম্যাচের ঝাঁজ ওই কথা ধরেই আরো বেশি বেড়ে গেছে। নেদারল্যান্ডস জাপানের সঙ্গে জিততে পারেনি, মরক্কো ব্রাজিলকে আটকে দিয়েছে। মরক্কো অনেকের মতে এইবারের বিশ্বকাপের ডার্ক হর্স, গতবারের মতোই এই ম্যাচটাও একটা 50-50। এটা 50-50 বলা ছাড়া আসলে কোনো উপায় নেই। একদিক দিয়ে হচ্ছে নেদারল্যান্ডস শেষের দিকে যেভাবে কামব্যাকটা করলো গ্রুপ স্টেজের লাস্টের ম্যাচগুলোতে, আর মরক্কো তো হচ্ছে যে আপনার লাস্ট বারের আসলে সেমিফাইনালিস্ট। সুতরাং একটা বিগ ম্যাচ আমরা এই রাউন্ড অফ 32-তেই দেখবো। একটা ফেভারিট দলকে আসলে আলটিমেটলি আমরা বিদায় নিতে দেখবো, এবং একজন অ্যাস্ট্রোলজার তো বলেছিলেনই নেদারল্যান্ডস হবে বিশ্ব চ্যাম্পিয়ন। দেখা যাক নেদারল্যান্ডস মরক্কোকে হারিয়ে ওই রাউন্ড অফ 16-এ যেতে পারে কিনা। পরের দিন তো আসলে 3টা ম্যাচ, ফ্রান্স সুইডেন। এইটাতে আমার মনে হয় যে ফ্রান্সকে ফেভারিট হিসেবে ধরা ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশ সময় রাত 3টায়। এর আগে আইভরি কোস্ট এবং নরওয়ের ম্যাচ। এটাও কিন্তু একটু হলেও ট্রিকি একটা ম্যাচ হবে, কারণ আইভরি কোস্ট তারা ফিজিক্যাল ফুটবলটা খেলবে, খুব স্বাভাবিক কথা। আর নরওয়ের তো সবচেয়ে বড় শক্তির জায়গাটা হল্যান্ড। এর্লিং হল্যান্ড যথেষ্ট বিশ্রাম পেয়েছেন, কিন্তু এটাও একটা 50-50 ম্যাচ হওয়ার কথা। আইভরি কোস্ট যেই ফুটবল দেখিয়েছে এবার, স্পেশালি জার্মানির সঙ্গে তারা হারলেও যে ফুটবল তারা খেলেছে, আমার মনে হয় তারা নরওয়েকে চমকে দেওয়ার সব রকম যোগ্যতা রাখে। আফ্রিকান টিমগুলো এবারে বিশ্বকাপে খুব ভালো করছে, যদিও নরওয়ের এনাফ কোয়ালিটি আছে এই ম্যাচে আইভরি কোস্টকে টপকে যাওয়ার। এইটাও আরও একটা 50-50 গেম। নামে ভারে হয়তো শুনে ওরকমটা মনে হচ্ছে না, কিন্তু এই ম্যাচে প্রেডিক্ট করা খুব কঠিন। এরপরে ওই দিনই ম্যাচ পাবেন আপনি ইকুয়েদর ভার্সেস আরেক স্বাগতিক মেক্সিকো। মজার ব্যাপার হচ্ছে মেক্সিকোর ঘরের মাঠে মেক্সিকো আরও একটা ম্যাচ জিততে চাইবে, এবং এই ম্যাচে ইকুয়েদর এসছে জার্মানিকে হারিয়ে দিয়ে এমন একটা জায়গা থেকে, এমন এক খাদের কিনারা থেকে, যেখান থেকে ইকুয়েদরের হয়তো এই পর্যন্ত আসারই কথা ছিল না। ইকুয়েদরের হারানোর কিচ্ছু নাই, মেক্সিকোর হারানোর সবটাই আছে। স্বাগতিক তারা আরো একবার রাউন্ড অফ 32 বা নকআউট স্টেজে তারা উঠেছে। ওই হিসেব করলে ধরেন হচ্ছে মেক্সিকোকে আমি স্লাইটলি অ্যাডভান্টেজটা দিয়ে রাখবো, কারণ মেক্সিকো যেভাবে আসলে গ্রুপ স্টেজটা শেষ করেছে, গ্রুপ স্টেজের 3 ম্যাচের 3টাতেই কিন্তু মেক্সিকো জিতেছে। এখন দেখা যাক ইকুয়েদরের বিপক্ষে সেই পরীক্ষাটা মেক্সিকো কতটুকু উতরাতে পারে। তবে ইকুয়েদরকেও কিন্তু আলটিমেটলি ডার্ক হর্স বা আন্ডারডগের তকমা যদি দিতে চান, সেটাও কিন্তু এবার ইকুয়েডরকে আসলে দিয়ে রাখতে হবে। পরের দিন ইংল্যান্ড ডিআর কঙ্গো, বেলজিয়াম ভার্সেস সেনেগাল, ইউএসএ ভার্সেস বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ইংল্যান্ড পেয়েছে ডিআর কঙ্গোকে, যে ডিআর কঙ্গো পর্তুগালকে আটকে দিয়েছে। ওয়াই নট ইংল্যান্ড? যে ডিআর কঙ্গো আবার উজবেকিস্তানের সাথেও জিতেছে। আর ইংল্যান্ডের তো একদিকে হচ্ছে ম্যাচের একটা স্টেজে তারা আসলে মাঠে থাকে না, গোল করতে পারে না। ডিআর কঙ্গো ওটাকেই টার্গেট করবে। তবে দিন শেষে ইংল্যান্ডের সবকিছু ডিপেন্ড করবে। আমার কাছে গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখার পর মনে হচ্ছে জুড বেলিংহাম এবং হ্যারি কেইন, তাদেরকে যদি ডিআর কঙ্গো কোনোভাবে সেটেল করতে পারে, ইংল্যান্ডকে তারা ডাউন করে একটা চমক আলটিমেটলি দেখাতে পারবে। আর সেটা হলে তো ইটস নট কামিং হোম এগেইন। ইংল্যান্ড জানে যে তাদের প্রতিপক্ষ তাদেরকে আটকানোর জন্য লো ব্লক ডিফেন্ডিং এ হয়তো শুরুটা করবে। ইংল্যান্ডকে সেটা ব্রেক করতে পারতে হবে। হ্যারি কেইন আর জুড বেলিংহাম, এই দুটো নামের উপরেই ইংলিশ সমর্থকেরা বেশি ভরসা করতে চাইবেন আমার কাছে, তাই মনে হয়। আমরা এবার ইউএসএ ভার্সেস বসনিয়া হার্জেগোভিনাতে যাই। সেটার আগে অবশ্য আরো একটা ম্যাচ রয়েছে, বেলজিয়াম এবং সেনেগাল। ওই ম্যাচটাও বাকি রয়েছে। বেলজিয়ামের লাস্ট ম্যাচের পারফরমেন্সটা আমার কাছে ভালো লেগেছে। দিন শেষে ধরেন যাদেরকে আপনি দেখতে চান বেলজিয়ামের হয়ে পারফর্ম করবে, লুকাকুর ইনজুরি ছিল, ইনজুরি থেকে লুকাকুর ফেরা, লুকাকুর গোল করা, কেভিন ডি ব্রুইনার গোল করা,
ট্রসার্ডের গোল করা, সো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, এবং সেনেগাল কিন্তু আসলে তাদের ওই ফর্মটায় সেনেগাল নাই। সেনেগাল কাইন্ড অফ লাকি যে তারা শেষ পর্যন্ত গেছে পরের রাউন্ডে, যদিও তারা ফ্রান্সের সঙ্গে ফার্স্ট হাফে দুর্দান্ত ফুটবল খেলেছে। যদি ওই ফুটবলে তারা খেলতে পারে তাহলে ওয়াই নট। ইউএসএ ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা, ইউএসএ, বাট বসনিয়া যদি এই ম্যাচ জিতে যায় তাহলে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য মানে বিগেস্ট আপসেট কি আমরা বলবো, যারা ইতালিকে বিশ্বকাপে থেকে বাদ করে দিয়ে আসছে তাদেরকে নিয়ে। তাদের পক্ষে যে কাউকে বাদ করে দেওয়া সম্ভব, কিন্তু তাদেরও আসলে গ্রুপ স্টেজ থেকে নকআউট স্টেজে ওঠার যাত্রাটা একদম কনভিন্সিং ছিল না। বেস্ট থার্ড টিম হিসেবেই তারা আলটিমেটলি কোয়ালিফাই করলো, এবং ইউএসএ তো হচ্ছে যে আপনার মানে একটা স্ট্রং স্টার্ট কিন্তু ইউএসএ করে দিয়েছে। পচেত্তিনোর রানে ইনফ্যাক্ট পচেত্তিনোর কন্ট্রাক্ট 2030 পর্যন্ত এক্সটেন্ড করার চিন্তা ভাবনা চলছে। তুর্কির কাছে শেষ ম্যাচটা ইউএসএ হেরেছে। যাই হোক, 16টা ম্যাচ তাই খাতা পাতা নিয়ে বসতে হয়েছে। সব যে মনে রাখা যাচ্ছে ঘটনাটা তাও নয়। এরপর দিন স্পেন ভার্সেস অস্ট্রিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড আর আলজেরিয়া। স্পেন অস্ট্রেলিয়া নিয়ে একটু বলে আমরা মূল ম্যাচটার দিকেই ফোকাস করবো, অর্থাৎ পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। স্পেন অস্ট্রিয়াতে স্পেন শুড বি দ্য ফেভারিটস। গেগেন প্রেসিং ভার্সেস পজিশন বেসড ফুটবল, নট টিকি টাকা ইজ লং অন পজিশন বেসড। এই হিসেব করলে আসলে আপনার স্পেনকে ফেভারিট রাখতে হবে, কারণ অস্ট্রিয়াকে আমরা দেখেছি তারা আর্জেন্টিনার এগেনস্টে কিভাবে সাফার করেছে, অস্ট্রিয়াকে দেখেছি আলজেরিয়ার এগেনস্টে তারা কিভাবে সাফার করেছে। আর স্পেনের ফুটবলের কথা যদি বলেন, স্পেন আমার মনে হয় কনভিন্সিং। ওই ফার্স্ট ম্যাচটা বাদ দিলে বাকি ম্যাচগুলো যথেষ্ট। উরুগুয়ের সঙ্গে তারা খুব কনভিন্সিং ছিল। দিন শেষে আসলে জয় পেয়েছে। উরুগুয়েও লো ব্লক করে খেলছিল, উরুগুয়েও হচ্ছে কাউন্টারে তারা ট্রাই করছিল অনেকটা অস্ট্রিয়ার মতো। ডিরেক্ট প্রেসিং এ না গেলেও উরুগুয়ে কিন্তু প্রেসিং ডিপেন্ডেন্ট ফুটবলটা আসলে খেলে। সো ওই হিসেব করলে স্পেন একটা বাধা টপকে গেছে। আমার মনে হয় অস্ট্রিয়ার এগেনস্টেও তারা বাধা টপকে। আমরা অস্ট্রিয়ার এগেনস্টে স্পেনের কাজটা অন্যান্য ম্যাচের তুলনায় একটু সহজ হবে, কারণ অস্ট্রিয়াকে তারা খুব ভালো মতো চেনে। সেই কারণে এবার আসি মেইন ম্যাচে। হয় ক্রিস্টিয়ানো রোনালদো নইলে লুকা মদ্রিচ, যে কোনো একজন বাদ পড়বেন। আমি জানি না এই ম্যাচে আসলে কি ঘটবে। পর্তুগাল বিশ্বকাপে এসে ফেভারিট হয়ে, অন্যতম ফেভারিট হয়ে, ফেভারিটের মতো পারফর্ম করে নাই। তিনটা গ্রুপ পর্বের ম্যাচে তারা ভালো করে নাই, উজবেকিস্তানটা বাদ দিলে। আর এই ম্যাচে হেরে যদি পর্তুগাল বিশ্বকাপ থেকে বাদ পড়ে তাহলে আসলে গোটা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রাটাই আসলে একটা ফ্লপ হিসেবে থেকে যাবে। লাস্ট ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ক্রিস্টিয়ানোর জন্য ফ্লপ ছিল, পর্তুগালের জন্য ফ্লপ ছিল, কিন্তু এরপরও যদি আপনি রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়ে নেন তাহলে সেটা হবে পর্তুগালের জন্য সবচেয়ে বড় ধাক্কা। কারণ এই দলটা নিয়ে এসে এক্স্যাক্টলি এই দলটাকে কিন্তু হচ্ছে আপনি মানে দেখেন কোন জায়গায় তাদের হচ্ছে শূন্যতা আছে, কোন জায়গায় আপনি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের, ক্লাব ফুটবলের পারফরমেন্সের বিচারে, প্লেয়ারদের বিচারে তাদের আসলে গ্যাপ খুঁজে পাবেন না। কিন্তু দিন শেষে ইটস এ টিম গেম। সেই জায়গাটাতে পর্তুগাল ক্লিক না করতে পারলে পর্তুগালের রাউন্ড অফ 32-তে আসলে বিদায়টা নিতে হবে। এবং অলরেডি তো আমরা একটা বিগ ম্যাচের এক্সপেক্ট করছিলাম, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। সেটাও তো কোয়ার্টার ফাইনালে সেটা হচ্ছে না, পর্তুগাল ডিফারেন্ট প্যাথওয়েতেই চলে গেছে, এবং সেই প্যাথওয়েতে যাওয়ার কারণেই এই ম্যাচটাতেই তারা মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার। পর্তুগাল ক্রোয়েশিয়া শেষ করে আপনি দেখবেন আরো একটা ম্যাচ, যে ম্যাচটা পড়েছে আপনার জন্য একটু সকাল 9টায়। আমি জানি না 5টা বাজে ঘুম থেকে ওঠার পরে ওই ম্যাচের ধকলের পরে আলজেরিয়া ভার্সেস মানে সুইজারল্যান্ডের ম্যাচ কেমন লাগবে? খুব একটা ভালো লাগার কথা না, তবে এইবারের বিশ্বকাপে আসলে সব ধরনের ম্যাচেই সব ধরনের রোমাঞ্চ ছড়াচ্ছে। আমরা আলজেরিয়ার লাস্ট ম্যাচটাই দেখেছি অস্ট্রিয়ার সাথে, কি ড্রামাটিক একটা ড্র সেখানে হয়েছে। সুইজারল্যান্ড কানাডার ঘরের মাঠে হারিয়ে দিয়ে তারা হচ্ছে গিয়ে নিজেদের জায়গাটা ঠিক করে রাখলো, তারা খেলবে উল্টো আরো কানাডার ঘরের মাঠে। এবং সুইজারল্যান্ডের ডে বাই ডে পারফরমেন্সটা, তাদেরকে কেন বলা হয় নকআউটের টিম? নকআউটের টিম মানে আবার তারা সেমিফাইনাল ফাইনাল চলে যায় সেটাও না, নকআউট পর্যন্তই যায়। সেই দৌড়টার পর্যন্ত তারা উঠেছে, এখন আলটিমেটলি দেখা যাক। তবে আমার শেষের দিকটা এসে রিয়াদ মাহরাজের গোলগুলো ভালো লেগেছে। সো লেটস সি। রিয়াদ মাহরাজের আলজেরিয়া টিমের 11-এই থাকার কথা না, মানে ভ্লাদিমির পেটকোভিচ তাকে একবার বাদও দিয়েছিলেন আর্জেন্টিনার সঙ্গে, যেমন শুরুতে তিনি রাখেন নাই। এখন তিনি শেষ ম্যাচে যেভাবে গোল করেছেন, এখন হয়তো তাকে আরো বড় পরিকল্পনার অংশ হিসেবে রাখা হবে, কিন্তু সেটাতে আবার ডিফেন্সিভ স্ট্রাকচারে একটা প্রভাব পড়ে বলে অনেকে মনে করেন। ভ্লাদিমির পেটকোভিচ আবার আগে সুইজারল্যান্ডের কোচ ছিলেন, আর সুইজারল্যান্ডের এখনকার কোচ মুরাত ইয়াকিনের অধীনে প্রথম ম্যাচে খুব একটা ভালো ফল না হলেও সুইসরা যে বাধাটা তারা বারবার পেরোতে পারে না, সেটা হচ্ছে ওই সেকেন্ড রাউন্ডের বাধা। এই সেকেন্ড রাউন্ড যদি এবার রাউন্ড অফ 32 হয়, এই বাধাটা তারা পার করে যেতে চাইবে। আমার কাছে মনে হয় সুইজারল্যান্ড এই ম্যাচে আগ্রাসী একটু হওয়ার কথা। আলজেরিয়া যদি 2014 সালে জার্মানির কাছে হেরেছিল, ওই বারের পরে এবার তারা বিশ্বকাপ খেলতেছে, আবারও সেকেন্ড রাউন্ডে উঠে গেছে, which is great for them, but I don't know, আমার মনে হয় সুইসরা একটু এগিয়ে থাকবে। এরপরের দিনে যাই,
অস্ট্রেলিয়া ভার্সেস মিশর, এরপরে আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে, এরপর শেষ ম্যাচ কলম্বিয়া ভার্সেস ঘানা। অস্ট্রেলিয়া আর মিশর। এর আগে একটা কথা বলে নেই, এবারের রাউন্ড অফ 32-তে 32টা দেশের মধ্যে 9টা দেশ হচ্ছে আফ্রিকা মহাদেশের। হ্যাঁ, এইটা আপনি খেয়াল করেছেন? 10টা 9টা কেবলমাত্র হচ্ছে আপনার টিউনিসিয়া বাদ পড়েছে। টিউনিসিয়া ছাড়া বাকি সবাই কিন্তু থ্রু করে গেছে, এবং ওইটা মানে প্রমাণ করে আফ্রিকা থেকে যে দেশগুলোই খেলছে তারা আলটিমেটলি কিন্তু গ্রুপ স্টেজের বাধা পার হয়ে গেছে। আপনি শেষ দিনে এসে সেনেগালের কনফার্মেশন হলো, ঘানার কনফার্মেশন হলো, এবং ইজিপ্ট, তাদের কাছে আমার মনে হচ্ছে এই ম্যাচটা ইজিপ্ট হচ্ছে গিয়ে একটু এগিয়ে থাকবে। ইজিপ্টের ফরওয়ার্ড লাইন, মোহাম্মদ সালার হচ্ছে গ্রুপ স্টেজে গোল পাওয়া। আমি সালাকে এই রাউন্ড অফ 32 থেকে আসলে বিদায় তিনি নিয়ে নেক, সেটা আসলে দেখতে চাই না। দেখতে চাওয়া না চাওয়ার হিসাব আলাদা, তবে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া গতবার রাউন্ড অফ 16-এ উঠে যে ফুটবলটা খেলেছিল, এইবারও তারা ইউএস এর সঙ্গে বেশ ভালো করেছে, এবারও তারা পারাগুয়ের সঙ্গে ভালো করেছে। আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া ইজিপ্টকে টপকে যাওয়ার সম্ভাবনা আমি দেখি, সেটা ফিজিক্যাল ফুটবল দিয়ে। এবং মোহাম্মদ সালার ইজিপ্ট যারা প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছে, এটা একটা ইতিহাস, এবং তারা আমার কাছে মনে হয় ওইখানে যাত্রাটা শেষ হতে পারে। পরের ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। কেপ ভার্দে ফেভারিট নাকি? আর্জেন্টিনার ফেভারিট, বিশ্ব চ্যাম্পিয়ন তারা, যদিও স্কালোনি বলেছেন এই ম্যাচটা তাদের জন্য কঠিন হবে। কেপ ভার্দে বলছে তারা কাউকে মানে ওইভাবে মাথার মধ্যে টেনশন আনবে না, তারা বিশ্ব চ্যাম্পিয়নের এগেনস্টে খেলছে। তবে আমার মনে হয় সিন্ডারেলা স্টোরি সমাপ্তিটা এখানে হয়ে যাবে। কেপ ভার্দে যদি অন্য কারোর সাথে পড়তো তাহলে হয়তো বা তাদের একটু বেশি চান্স ছিল, তবে দিন শেষে এই ম্যাচটা ডিফারেন্সটা ক্রিয়েট করে দেবো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। আমার কাছে মনে হয় আর্জেন্টিনার ফার্স্ট গোলটা পেতে একটু ভুগতে হবে। ফার্স্ট গোলটা একবার হয়ে গেলে আর্জেন্টিনার কাজ এটা ইজি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের রাস্তাটাও কম্পারেটিভলি যেমনটা হওয়ার কথা ছিল তার চেয়ে ইজি আর এই মুহূর্তে মনে হচ্ছে। শেষ ম্যাচ কলম্বিয়া ভার্সেস ঘানা। কলম্বিয়া ফেভারিট। কলম্বিয়া শুড বি দ্য ফেভারিটস, কারণ তারা যেভাবে এইবারের বিশ্বকাপ বাছাই পর্ব বলছি, বিশ্বকাপের গ্রুপ স্টেজ তারা পার করছে, ওটা একটা বাছাই, এখন নকআউট পর্বের সব আলাদা বাছাই আর কি। তো সেই হিসাব করলে কলম্বিয়ার আরো ভালো করার কথা, যদিও ঘানা ইংল্যান্ডকে আটকে দিয়েছে, ঘানা ক্রোয়েশিয়ার কাছে হেরেছে শেষ মুহূর্তে গোল খেয়ে। খুবই টাফ প্রেডিক্ট করা, কিন্তু আমার কাছে মনে হয় যে কলম্বিয়ার এমন সব কোয়ালিটি আছে যেটা ঘানার কিছু কিছু আছে। দিন শেষে এইখানকার এই সাপোর্ট দিয়ে কলম্বিয়া বোধহয় জিতে যাবে। আমরা কলম্বিয়া কিভাবে পর্তুগালকে আটকে দিল, কলম্বিয়া কিভাবে হচ্ছে পর্তুগালের এগেইনস্টে অলমোস্ট প্রায় ম্যাচটা বেরও করে এনে ফেলেছিল, সেটাও আমরা দেখলাম। এবং দিন শেষে কিন্তু কলম্বিয়া আনবিটেন থেকে তারা এই গ্রুপ স্টেজটা তারা শেষ করেছে। সো হিসেব করে ফেভারিটের খাতায় কলম্বিয়াকেই রাখতে হবে। এই হচ্ছে সব মিলে 16 ম্যাচের ফিরিস্তি, যেগুলো মুখস্থ করা এখন বেশ কঠিন হয়ে গেছে। আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আপনার প্রেডিকশন কি। আগামী কয়দিন আপনার কোনো নিস্তার নাই, কোনো বিশ্রাম নাই, ফুটবল চলছে, বিশ্বকাপ, এখন আবার ঘুম কিসের? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.